হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড বরাবরের মতো আমি মাহিম রয়েছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি বুকের রিভিউ। আর এই বইটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস বুক ইন দ্য ওয়ার্ল্ড। সো চলুন উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। এই বই একটা অসাধারণ জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ধনী হওয়ার জন্য আমাদের হয়তো বা অনেক বেশি স্মার্ট হতে হবে বা চতুর হতে হবে, কিন্তু এখানে সুন্দর একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আমেরিকার একজন লোক যার নাম হচ্ছে রোনাল্ড রিড। সো উনি ছিলেন একজন সাধারণ জেনারেটর বা বলতে পারেন একজন সাধারণ কর্মী, যিনি কিনা পেট্রোল পাম্পে কাজ করতেন। সো উনি যখন বয়স্ক অবস্থায় বা বৃদ্ধ অবস্থায় মারা যান, ওনার ব্যাংক ব্যালেন্সে ওনার ব্যাংক ব্যালেন্স দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। ওনার ব্যাংক ব্যালেন্সে লিটারেলি $8 মিলিয়ন ছিল। সো আপনি জেনে অবাক হবেন যে এই বৃদ্ধ লোকটা এত টাকা কীভাবে আর্ন করলো। সো বেসিক্যালি উনি যখন ওনার কাজের বয়স শুরু হয়, কাজ করা শুরু করে, তখন থেকে উনি অল্প অল্প করে টাকা শেয়ার মার্কেটে ব্লু চিপ স্টকগুলোতে ইনভেস্ট করতো। সো সময়ের সাথে সাথে কম্পাউন্ড হয়ে সেই টাকাগুলো তাকে এত টাকা দিয়েছে যা অকল্পনীয়। সো এখান থেকে আমাদের যে শিক্ষাটা আমরা নিতে পারি যে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আর সো 2 নম্বর যেই জিনিসটা আমরা এই বই থেকে শিখতে পারি সেটা হচ্ছে আপনাকে অ্যানাপ বলা শিখতে হবে। আপনাকে কোথায় থামতে হবে, কখন শেষ করতে হবে সেটা জানতে হবে। সুন্দর একটা ঘটনা রয়েছে এখানে। সো আমেরিকাতে 1900 বা 1900 দিকে একজন লোক ছিল যার নাম ছিল জেসি লিবারমন। সেই সময়কার অনেক বড় একজন ট্রেডার ছিলেন স্টক মার্কেটে। সো অসাধারণ একটা ঘটনা হচ্ছে উনি এত টাকা ইনকাম করেছিল, সেই সময় উনি ছিল আমেরিকার ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যানগুলোর একজন। সো দেখা গেল ওনার লোভ ওনাকে ওনার সাফল্য চূড়া থেকে একদম নিচে নিয়ে এসেছিল। সো ঘটনাটা হয় যখন আমেরিকার স্টক মার্কেট ক্রাশ করে 1980 দিকে মেবি, আরও আগে, আমার ঠিক খেয়াল নেই। তখন উনি লোভে পড়ে ওনার যত সম্পদ ছিল বা যত টাকা ছিল সকল টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেয়। অ্যান্ড যখন মার্কেট ক্র্যাশ করে ওনার টাকাগুলো সব টাকা পানি হয়ে যায়। সো ওনার আর কিছুই থাকে না। একটা মানুষ যিনি তার জীবন শুরু করেছিলেন, যিনি অনেক উপরে উঠেছিলেন, সফলতার চূড়ায় চলে গিয়েছিলেন, সেই মানুষ জাস্ট কোথায় থামতে হবে বা কখন অ্যানাফ করতে হবে সেটা না জানার কারণে ওনার পতন হয়েছে। অ্যান্ড ইন দ্য এন্ড আমরা যখন আমি যখন বইটা পড়তেছিলাম, ওনার ঘটনাটা শুনলাম, তখন দেখলাম যে উনি লিভারমোর শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হয়। 3 নম্বরে আমরা যেই জিনিসটা এই বই থেকে শিখতে পারি সেটা হচ্ছে ভাগ্য এবং পরিস্থিতির সম্ভাবনা। এখানে আপনি দেখুন বিল গেটসের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন অসাধারণ একটা জিনিস তার সঙ্গে হয়েছে বা তার জীবনের সঙ্গে হয়েছে। বিল গেটস যেই স্কুলে পড়তো, বিল গেটস সেখানে শুধুমাত্র সেই যখন বিল গেটস ছোটো ছিল তখন কম্পিউটারের প্রচলন এত ছিল না। বাট বিল গেটস যেখানে পড়ালেখা করতেন সেখানে তিনি অ্যাক্সেস পেয়েছিলেন এই কম্পিউটারে। আর এই অ্যাক্সেস পাওয়ার কারণে তিনি প্রোগ্রামিং অ্যান্ড আদার স্টাফে অনেক বেশি কিউরিয়াসিটি ছিলেন। সো সিমিলার একটা ঘটনা তার ফ্রেন্ডের সঙ্গে ঘটে। তো তার আরেকটা ফ্রেন্ড ছিল ঠিক সেরকম বিল গেটসের মতো এতটা জিনিয়াস ছিল। তো ওই ছেলেটা বিল গেটসের ফ্রেন্ড, যিনি কিনা একদিন স্কাই ড্রাইভিং না কি যেন একটা বরফের মধ্যে করতে গিয়েছিল। তো করতে যাওয়ার সময় এই ঘটনা তার মৃত্যু হয়। আর এই মৃত্যুটা হয়ে থাকে 1 মিলিয়নে একজনের। সো এখানে আপনি ভাগ্যের একটা খেলা দেখতেই পারেন যে ওই লোকটা যিনি বিল গেটসের ফ্রেন্ড ছিলেন উনিও ওনার মতো জিনিয়াস ছিলেন, বাট ওনার জীবনটা একটা জায়গায় এসে থেমে গিয়েছে, ওনার মৃত্যুবরণ করতে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড বিল গেটস, যিনি কিনা বর্তমান সময়ে ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যানগুলোর একজন, এমনকি তিনি প্রায় 20 বছর টানা রিচেস্ট ম্যান ছিলেন পৃথিবীতে। সো আপনি বুঝতে পারেন ভাগ্য এবং সময় অনেক সময় একটা বড় খেলা আপনার সঙ্গে খেলে যেতে পারে। 4 নম্বর যে ঘটনাটা আমি এখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের জাদু। সো কম্পাউন্ডিং হচ্ছে এমন অসাধারণ একটা জিনিস যেটা সময়ের সাথে আপনার অর্থকে বা আপনার জ্ঞানকে অনেক বেশি উচ্চতায় নিয়ে চলে যায়। আপনি যদি ওয়ারেন বাফেটের দিকে তাকান, ওয়ারেন বাফেট তার সম্পদের 90% আর্ন করেছে তার বয়স 50 পরে। সো এখানে অসাধারণ একটা ঘটনা হচ্ছে তিনি কিন্তু খুব ছোটোবেলা থেকেই ইনভেস্ট করতেন টাকা পয়সা শেয়ার মার্কেটে। সো যখন তার বয়স 15 হয় তারপরে দেখা গেল তার সম্পদের যে গ্রোথটা তা প্রায় 90% ইনক্রিজ করেছে। সো এখানে আপনি বুঝতে পারেন যে কম্পাউন্ডের আসল জাদুটা কোথায়। সো কম্পাউন্ড থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে কম্পাউন্ড কোনো জাদু নয়, এটা হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা, এটা হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট। যদি আপনি সময়
ইনভেস্ট করতে পারেন এখানে, তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার কম্পাউন্ডিং জাদুর মতো কাজ করতেছে। তুলনা কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়। লাইক আপনি অনেক অনেক সেলিব্রিটিকে দেখবেন যারা তাদের পিক সময়ে অনেক ল্যাভিশ বা লাক্সারি লাইফ লিড করেছে, বাট ইন দ্য এন্ড অফ দ্য এরা বা তাদের শেষ সময়ে তারা দুর্ভিক্ষের মধ্যে তাদের সময় কাটিয়েছে, হয়তো মানুষের সাহায্যের উপর তাদেরকে চলতে হয়েছে। এখানে আমি সুন্দর একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে তুলনা। দেখুন, আমরা মানুষ মাত্রই তুলনা করি। লাইক আমার সন্তান বা আমি বা আমার ফ্রেন্ড আমার থেকে ভালো করতেছে, আমি তুলনা করি যে আমার ফ্রেন্ড ভালো করতেছে আমার থেকে, আমিও করব। আমার ফ্রেন্ড একটা আইফোন কিনেছে, তারা আমিও কিনবো। নাহলে আমাকে মনে হয় যে আমি ছোট বা আমার মনে হয় যে আমি তার কাছে ছোট হয়ে যাচ্ছি। সো এই তুলনাটা না আমাদেরকে ধ্বংস করে দেয়। সো আমাদেরকে বুঝতে হবে যে মানুষের প্রত্যেকটা মানুষের নিজস্ব দক্ষতা রয়েছে, নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। সো এখানে আমরা যদি অন্যের সঙ্গে আমাদেরকে তুলনা করি তাহলে সেটা হচ্ছে আমাদের লস। দেখতে দেখতে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসলাম। এখন বই থেকে নেওয়া কিছু উপদেশ যেটা আমি আমার জন্য গ্রহণ করেছি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এক গবেষণায় দেখা গিয়েছে মানুষের সবথেকে সুখের সময় হচ্ছে যদি সে তার সময়কে কন্ট্রোল করতে পারে, তখনই মানুষ সবথেকে বেশি সুখী হয়। সো এখানে আমি বলবো আমরা প্রত্যেকটা মানুষের টাকা আর্ন করি। অনেকে হয়তো এই টাকাগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস কিনি, লাক্সারি প্রোডাক্ট কিনি, অন্যের সঙ্গে তুলনা করার জন্য আরও দামি জিনিস কিনি, এরকম। বাট এখানে বইয়ে বলা হয়েছে টাকা ইজ নট আ লাক্সারি প্রোডাক্ট। টাকা হচ্ছে আপনার সময় কেনার মাধ্যম। এই সবগুলো ঘটনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে টাকা আপনার আইকিউ দেখে আপনার কাছে আসে না বা পার্সোনালি কারো কাছে যায় না, টাকা সবার কাছেই যায়। টাকা আপনার কাছে তখনই ধরা দেবে যখন আপনার সিদ্ধান্ত এবং ব্যবহারগুলো আসলেই টাকার গ্রহণযোগ্যতা হিসেবে ইউজ করা হবে। সো আপনাকে বুঝতে হবে টাকা ইনকাম যখন করতেছেন তখন সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে এবং টাকাগুলো কোথায় ব্যবহার করতে হবে সেটা সম্পর্কেও আপনার জানতে হবে। সো এখানে এই ঘটনাগুলো থেকে যদি আপনি এই শিক্ষাটা নিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন টাকা সম্পর্কে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাকে কমেন্ট করে জানাবেন এই 5টা ঘটনার মধ্যে আপনার কোন ঘটনাগুলো আপনার আসলে অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।